মশলা সব শিখিয়ে দেয়। সুমন, তুমি কোথায় শিখছো? ও কে ট্রেনিং দিচ্ছে, স্যার না গার্গী? আপনাদের কাছ থেকেও শেখা হচ্ছে ম্যাডাম। এই সুমন, মাঝে মাঝে ক্লাস নেও আমাদেরকে একটা করে। এই কি ভালো কথা, সুমন একদম কারেক্ট কথা বলেছে। ঠিক আছে ম্যাডাম, আজকে যারা এসেছেন তাদেরকে নিয়ে আপনি শুরু করুন এখন থেকেই। আপনি মিউট আছেন। হ্যাঁ পম্পাদি, তো আজকের হাই হ্যালো আমরা সবার সাথে করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, করছিলাম। হ্যাঁ আমরা হাই হ্যালো যজন জুটেছি তজন করে নিয়েছি, তুমি একটু বাকি ছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার যারা আসবে পরে তাদের সাথেও হাই হ্যালো হবে। তাদের আবার লাস্টে হবে। হ্যাঁ আজকে মিটিং ডেকেছেন তো স্যার, তাড়াতাড়ি আরম্ভ করে দাও। আচ্ছা আমি বলছি, হ্যাঁ বলছি সুনরিতা দি ফার্স্ট জয়েন করেছে, সুনরিতা দি কি আরম্ভ করছি একদম। পম্পাকে একটা কথা বলে নি, পম্পাকে একটা কথা বলে নি। হ্যাঁ বলছি যে তোমার ওই যে নোট গুলো পাঠিয়েছো ওটার জন্য অনেক ধন্যবাদ। আমি কালকে গেছিলাম আমি প্রিন্ট আউট বার করার জন্য, কিন্তু তখনও দোকান খোলেনি আর রোদের জন্য আর বেরোতে পারিনি। যে সন্ধ্যেবেলা একবার গিয়ে প্রিন্ট আউট বার করে নিয়ে আসবো, সামনেই একদম সামনেই। পম্পাদিকে আমরা অসংখ্য ধন্যবাদ দিয়ে দিয়েছি বলো। শুধু আমার জন্য না, ওটা প্রত্যেকটা মানুষের জন্য এত ভালো হয়েছে, মানে যারা কিচ্ছু জানে না তারাও ওটা পড়লেও বুঝে যাবে, দারুণ হয়েছে। ঠিক আছে ম্যাডাম, আজকে আমরা শুরু করা যাক অনুষ্ঠান। এবং শুরু করে দাও। আমাদের রেকর্ডিং হচ্ছে, খুব ভালো হয়েছে, দেখতে পাবেন। হ্যাঁ পিচিকা ম্যাডাম কেমন আছো? হ্যাঁ ভালো আছি গো। বলছি যে এক একজন করে কথা বলো, বাকি সবাই মিউট করো, বুঝতে পারছি না, দিয়ে আরম্ভ করে দাও। আরম্ভ করো সুনরিতা দি। হ্যাঁ টিচার বলে দিয়েছে। বলছি আচ্ছা, কবি জয় গোস্বামীর ওই মেঘবালিকার কবিতাটা তো মোটামুটি সবার জানা আছে। বিষয় কবিতাটা না জানা থাকলে বিষয়বস্তুটা তো জানা আছে। যে কবিকে মেঘের সাথে মানে ছোটবেলায় খেলতে যেতে, তখন সেই মেঘবালিকার সঙ্গে তার আলাপ হয়েছিল। তারপরে সেই নিয়ে তো অপূর্ব এক কবিতা আছে। তা আমাকে একজন বললো যে বালিকা তো এখন আর বালিকা নেই, এতদিনে যুবতী হয়ে গেছে। তা আমি বললাম যে তাই কি, আমার ঠিক পছন্দ হলো না কথাটা। তো তার পরিপ্রেক্ষিতে সেই ছন্দটাকে মনে রেখে আমার একটা নিজের লেখা এই কবিতার নাম রেখেছি বালিকা মেঘ। আমার লেখায় দেখি খুব মন্তর, এই ছেলে এই ফুসমন্তর, চিনতে পারিস দেখতো চেয়ে, তুই দেখি সেই চেনা মেঘ বালিকা ছিলি কোথা, তোর জন্যই লিখছি বসে অনেক পাতা, একটা জাতা লিখবি নাকি এক পৃথিবী, লেখা হলেই আমায় দিবি বলেছিলি, পারলি কি তা, ভরল না তো একটা খাতা, বসে আছিস একলা বনে, তাই তো দিয়ে আড়ি আড়ি লুকিয়েছিলাম আকাশ কোণে, বলি আমি নেই কি মনে, গিয়েছিলাম খুঁজতে তোকে, ধুলো দিয়ে আমার চোখে, বললি আমায় ডাকে তোকে বৃষ্টি বলে, ভিজিয়ে দিয়ে গেলি চলে কিশোরী তুই সব কবিতা, ঝুপুস ভিজে আমি তখন কি করি বল, জানি না তোর কত যে ছল, বৃষ্টি হয়ে ছল ছলিয়ে করলি সকল ভরভর্তি, এখন বুঝি তুই যুবতী, কানায় কানায় কলস ভরা, লজ্জা দ্বিধায় চাউনি চূড়া, আড়াল থেকে দেখে পালাস, মিথ্যে কেন এমন জ্বালাস, চোখ ওঠে তারে ছল ছলিয়ে, কাঁপছে অধর থরথরিয়ে, বৃষ্টি হয়ে ঝরার পরে, উষর মুরু খরার পরে, পাইনি খুঁজে আমায় আমি, বৃষ্টি সেথায় বড়ই দামি, সবটুকুনি শুষে নিয়ে দিল আমার সব হারিয়ে, হয়নি রে আর বড় হওয়া, বলেই বা কি, কার পরোয়া নিতে আমায় সঙ্গী করে, বলবে নানান ভঙ্গি করে, এমন কি আর দেখতে ভালো, রংখানি তো নিকষ কালো, তাই বাঁধি না ঘর বসতি, আকাশ পানেই আমার মতি, আবার আমি মেঘবালিকা, বুকের মধ্যে বজ্র শিখা, ছুটোছুটি লুটোপুটি আকাশ জুড়ে, কলকলিয়ে হেসে উঠি, ঝমঝমিয়ে পড়ি ঝরে, আমায় দেখে পড়বে মনে ময়না পাড়ের মাঠে দেখা কৃষ্ণকুলি কলি, কিংবা তাহার কাজল আঁখি, বাঁধবি তাকে আমায় দিয়ে মস্ত ফাঁকি, লিখলে তখন আমায় নিয়ে হিংসুকুটি করবে ছেড়ে কুটি কুটি, ডাকিস না আর এমন করে তোদের ভালোবাসার ঘরে, থাকবো আমি যুগে যুগে মেঘ বালিকা, মেঘেই বাসা, মেঘে মেঘেই যাওয়া আসা, কাঁদা হাসা ভালোবাসা, এই না বলে ছুটলো কোথায় দুরন্ত পায়,
আবার ফিরে আসবে বলে। বাহ, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। দারুণ কিন্তু হয়েছে। সুন্দরিতা দি, তুমি না নিজে পড়ে, তুমি তো সব মানেটা বুঝো আর পড়েছো লিখেছো, কিন্তু আমাদের জন্য আর একটু ধীরে পড়লে মনে হয় আমরা আরো ভালোভাবে মানেটা বুঝতে পারতাম আর কি। ওই হ্যাঁ, প্রথম তবে তুমি কবিতাটা অন্যদিন আরেকদিন ওইটা আমি- ভালো করে বসিয়ে বসিয়ে পড়ো। একটু বোঝাবার আচ্ছা, জন্য ঠিক একটু আছে। বসিয়ে বসিয়ে বললে কথাগুলো আমরা পরিষ্কার বুঝতে পারতাম। খুব হ্যাঁ, তুমি সুন্দর আরেকদিন বুঝতে এটা না ভালো পারার করে মতো বসিয়ে কিছু বসিয়ে নেই। বলো, খুব সুন্দর কিন্তু লেখা একটু হয়েছে। ধীরে ধীরে, হ্যাঁ, একটু ধীরে ধীরে বললে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দারুণ। ঠিক এটা তো আছে। আমাদের কোনো রবীন্দ্রনাথের কবিতা নয় যে আমাদের কিছুটা পড়া আছে বা শোনা আছে। স্বরচিত কবিতা। হ্যাঁ, স্বরচিত, ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। ভালো কবিতা রেখেছে। পড়ার কবিতা পড়ার একটা ছন্দ আছে, সেই ছন্দটা ব্রেক করে দিলে তাকে তো একটু অন্যরকম, ও যে পড়লো যেটা ওইভাবেই পড়লে ওর কবিতার ছন্দটা ঠিক মতন আসবে, তাই জন্যে ও ওই রকমই পড়েছে। একে যদি আমি স্লো করে দিই, মেঘ বালিকা তুমি কোথায়, এইভাবে যদি যায় তাহলে কি আর কবিতা থাকবে? আমার মনে হয় ওর ছন্দটা অনেকটা ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু আমাদের তো শোনাটা একদমই অপরিচিত। হ্যাঁ, সেই জন্যই। হ্যাঁ দুবার শুনো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বললাম তো, যে আরেকদিন আমাদের জন্য ভালো করে আপনি শোনাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হুম। ঠিক আছে, ঠিক আছে। এইগুলো জানার দরকার, আমারও জানা দরকার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। খুব ভালো হয়েছে। এরপরে বলছেন এরপরে মনে হচ্ছে রূপাদি ওয়েট করছেন, না বন্দনাদি হাত তুলেছেন? হাত তুলেছেন, উনি কিছু বলছেন মনে হচ্ছে। হ্যাঁ, বন্দনাদি বলুন। মিউটে আছেন ম্যাডাম। বন্দনাদি, আচ্ছা উনি আসুন, তারপর তো রূপাদি আপনি বলুন। রূপাদি, রূপাদিও নেই। বিথিকাদি, তুমি আজকে কবিতা আবৃত্তি করবে? আমি বলবো? হ্যাঁ, কে বলছেন? আমি বুলবুল বলছি। বুলবুল দি, হ্যাঁ, এই যে এদেরকে জিজ্ঞাসা করে নিয়ে এরা বলছে কিনা, তারপর আপনাকে ধরবো। বিথিকাদি, তুমি বলবে? বিথিকাদি, মিউটে আছেন ম্যাডাম। বিথিকাদি মিউটে। হচ্ছে না জানছি না, হয়েছে এবার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলছি, তাহলে হ্যাঁ, আমি তুমি বলো। চেষ্টা করছি, কোনোদিন বলিনি তো, হুম, আজকে হুম। প্রথম আমার চেষ্টা। আচ্ছা, ঠিক আছে। কবিতার লেখক লেখিকাকে জানি না, এটা ফেসবুকে আমি পেয়েছি, মানে একজন পোস্ট করেছে আমাকে, তা আমি সেই কবিতাটা একটু বলার চেষ্টা করছি। সন্তানই যে দেখবে আমায়, সে ধারণা ছাড়তে হবে। তোমরা যারা চমকে তাকাও, প্রশ্ন করো আর কে তবে? তাদের বলি, সে এক সময় বাড়ি হতো 7 পুরুষের, মানুষ ছিল নোঙর বাঁধা, বাসায় ফিরে আসতো সে ফের। কাজের শেষে বৃদ্ধ হলে জায়গা নিত প্রজন্ম তার। পাল্টে গেছে সেসব এখন, যুগটা এখন অস্থিরতার। মালদা যদি দাদুর বাড়ি, বাবা থাকেন বেঙ্গালুরু। আরও সুদূর রাজ্যে কোনো ছেলে চাকরি জীবন শুরু, কিংবা মেয়ে বিদেশ গেছে উচ্চতর জ্ঞানের খোঁজে। যেখানে যাক, প্রজন্মের আজ হয় না ফেরা খুব সহজে। চারিদিকে তাকিয়ে দেখো, গজায় হাজার বৃদ্ধা আবাস। সাপ্লাই আর ডিমান্ড বুঝে ইকোনমির সূত্রতা খাস। সব সন্তান পাষাণ হৃদয়, সে ধারণার ভিত কিছু নেই। স্মৃতির ভেতর দিয়ে দেখি, ভুল হয়ে যায় হয়তো তাতেই। সে এক সময় ছুটি হলে ফিরতো সবাই দেশের বাড়ি। মোড়ের মাথার গাছটা দেখেই বুকের ভেতর হাঁক পাতাড়ি। সে এক সময় মেজো সেজো ন রাঙাদের সম্বোধনে ঘর বলে এক চিরস্থায়ী আকাশ ছিল সবার মনে। এখন সময় বদলে গেছে, শাকিন মাপা স্কোয়ার ফুটে। দিদুন কেমন আছো বলে আসে না নাতনি ছুটে, কারণ তাদের বাবা মায়ের বদলে গেছে ছুটির মানে। ট্যুর, ট্রিপ আর ট্রাভেলসোলা
তাদের সেসব খবর জানে। ভিডিও চ্যাটই এখন সবার কুশল নেওয়ার নতুন বাহন। ওষুধ খাবার পৌঁছে দেওয়ার অ্যাপ হয়েছেন বিপত্তারণ। এমন ভাবা খুব অকারণ, প্রজন্মে নেই ভালোবাসা। মোবাইলেতে এখন কঠিন কাজের থেকে বাইরে আসা। এমন অনেক মানুষ পাবে নিত্য যারা খোঁজও রাখে, দূরের থেকে চেষ্টা করে বাপ মা যাতে ভালো থাকে, কিন্তু তাদের হাত পা বাঁধা। কাজের ঘানির পেশায় এত, করবে কি আর পেট চালাতে, যুগের দাবি এখন সে তো। তাই বলি কি, সবাই এখন ঘরকে বরং কুলাই ভাবি। উড়ুক ছানা ডানার জোরে, সুখের কাছে সেটাই দাবি। সবাই যদি মনের মতো পড়শি এবং বন্ধু বাছি, পাকা চুলেও থাকবে যারা ডাকার মতো কাছাকাছি। যাদের সাথে রোজের যাপন কেমন আছোর বাইরে গিয়ে, জীবন যদি সবাই ঘিরি এমন কিছু মানুষ দিয়ে। সন্তানেরে বলবে যারা আসতে হবে না রে তোকে, তবেই যেন কাউকে তবু পাশে পাবো শেষ দশকে। চলো সবাই মিলে মানিয়ে নি, দুনিয়া দেখি নতুন চোখে। আমরা কিন্তু দায় নই, বাবা মাদের বার্তা হোকে। নমস্কার। বাহ, বাহ, খুব দারুণ বললেন। কি সুন্দর। কি জানি খুব কেমন সুন্দর হয়েছে হয়েছে। বলতে পারবো না। তোমার মুখে এই প্রথম শুনলাম কবিতা। হ্যাঁ, আসলে এক্সপ্রেশনটা খুব দরকার করে না, সেটার জন্যই চিন্তা লাগে। এটা কবি আর্য তীর্থের লেখা, আমার কাছেও আছে। আচ্ছা আচ্ছা, আমার কাছে লেখক লেখিকা যেই হন তার নামটা আসেনি, তবে এইটা ফরওয়ার্ড করেছে আমাকে একজন, আমি সেইটা থেকেই বললাম দেখে আর কি। আচ্ছা, খুব সুন্দর। খুব ভালো হয়েছে, তোমার চেষ্টা চালিয়ে যাও। খুব না ভালো না, হয়েছে, ভুল পাঠটাও খুব টুল যদি সুন্দর হয়েছে। কেউ যদি একটু ভুল ত্রুটি বলে দেন তাহলে আরো ভালো হয়, কেননা আমি তো প্রথম বললাম। আচ্ছা, আমাদের রামুদা আছেন, দাদা বলুন। দাদা উনি বোধহয় একটু দাদা দূরে কোন আছেন। দিকে গেল? হ্যাঁ, বলছি হ্যাঁ, এরপরে রূপাদি এসছেন কি? রূপাদি, কবিতাটি শুনলাম, কবিতাটি হ্যাঁ। শুনলাম, কিন্তু ম্যাডাম আহ, একটু আহ, কাট করে এত ও তো প্রথম পড়ছে, পড়াটাও আমার মনে হয় খুবই ভালো হয়েছে, আরো ভালো নিশ্চয়ই হবে পরবর্তীকালে। আচ্ছা, কোথাও ভুল থাকলে বলবেন, কেননা আমি শেখার চেষ্টা করছি এই কারণেই। আবৃত্তি বা কবিতার এক্সপ্রেশনটাই হলো মেন, যেটা একবার হ্যাঁ কবিতা কি বলছে সেই ভাবটুকুন যদি বুঝি, তাহলেই হ্যাঁ আমি সেই বোঝা যেমন করে বলি আমরা স্বাভাবিকভাবে, সেই জিনিসটাই এই এক্সপ্রেশনে আসবে। হ্যাঁ আর কবিতা পড়তে পড়তেই দেখবেন একটা ভাব আসছে। কবিতা পড়ার অভ্যাস থাকলেই এই জিনিসগুলো এসে যায়। থ্যাংক ইউ ঠিক দাদা। আছে। কথা বলি যে আমি আজকে এই কবিতার ক্লাস নিয়ে কিছু কথাবার্তা আলোচনা করব সবারই সাথে, সবাইকে নিয়ে। হ্যাঁ, তো একটু সময় থাকবেন, যে যার হয়ে গেলে চলে যাবেন না, একটু থাকবেন, ঠিক আছে? শিল্পীকে বড় শিল্পীকে বন্দনা দিবার উপাধি আছেন কি? রূপা বন্দনা ম্যাডাম কাকিমা নেই। আছে তো, বন্দনা কাকিমা বন্দনা মিউট ম্যাডাম করে আছে। দিয়েছে। আচ্ছা, তারা বন্দনা দি কিছু বলবেন? বন্দনা দি শুনতে পাচ্ছেন না মনে হচ্ছে। শুনতে পাচ্ছেন না। আচ্ছা, এরপরে বুলবুল দি তাহলে বলুন। বলছি, হুম, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ তোমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাই হবে। বাইর হতে নাই হতে
কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্র খানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। বাহ, ভালো হয়েছে। বাহ, ভালো খুব হয়েছে। সুন্দর হয়েছে। কবিতাটা হ্যাঁ, তুলো। একটা একটু উচ্চারণ একটু দেখতে হবে। র এবং র এই উচ্চারণ দোষের নয়, সুতরাং আচ্ছা। নিজেকে খুব কনসাস থাকতে হবে যে আমি দাঁড়ে দাঁড়ে বলছি না দাঁড়ে দাঁড়ে বলছি। এই জিনিসটা নিজেকেই একটু কনসাস হতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা। প্রথম কবিতাটি যখন শুরু হলো সেই সময়কার যে এক্সপ্রেশনটা ওইটা শুধরে নিতে হবে, ওখানটা ঠিক মতন হয় না। হ্যাঁ, প্রথমটা একটু 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 শ্রুতি মধুর কম লেগেছে আর কি। দেখতে পাওয়া তো যায় না। এইগুলো একটু সতর্ক থাকবে। আর ওই যে বললাম র আর র এই বিষয়টা একটু লক্ষ্য রাখবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে বন্দনা দি, একবার মুখটা দেখতে পেলাম। বন্দনা দি কিছু বলবেন? মিউট আছে। মিউটে আচ্ছা, আছেন রূপাদিও ম্যাডাম। নেই। রূপাদিও নেই না? বলতে চাইছেন উনি মানে মিউটটা আনমিউট করতে পারছেন না ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে খেয়াল করছেন যে আমার আনমিউট আছে, মিউট আছে। এই রূপা ম্যাডাম এসছেন। হ্যাঁ রূপাদি। হ্যাঁ, আমার কারেন্ট নেই বুঝলে। আচ্ছা, তুমি কি কিছু আবৃত্তি করবে আজকে? বলবো এখন? হ্যাঁ, তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, তুমি ছিলে না। আমি চলে যাচ্ছি, মানে তোমার ওই কারেন্ট নেই তো, খালি অফ হয়ে যাচ্ছে, আমি ওই ডেটা আচ্ছা, দিয়ে ঠিক আছে। করছি। হ্যাঁ ঠিক আছে, বলে ফেলো। আমি সেই মেয়ে, কবি শুভ দাশগুপ্ত। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালে টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমি সেই মেয়ে, বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় লামপট্ট। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে, রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে।
আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে এঁকে দিয়ে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে। আমি সেই মেয়ে। সংসারে অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি, আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আতিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকে সিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো, হয়তো আমি সেই মেয়ে, হয়তো, হয়তো আপনারাই সেই মেয়ে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে ম্যাডাম। দারুণ দারুণ, তোমরা এত সুন্দর বলছো, আমি তো কি বলবো কি বলবো না। কোনো কথা বলা যাবে না। রূপার যেমন কবি নির্বাচন, সেরকম কবিতা নির্বাচন, আর ওর বলার ধরন তো বলাই অপেক্ষা রাখে না। সুতরাং ও আমাদের জন্য উপমা আর কি। হ্যাঁ, ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। কারেন্টও এসে গেল গো, তোমাদের সবার শুভেচ্ছায় কারেন্টও চলে এলো। তুমি যা মহাকালের যা বর্ণনা শেষে ওই শ্লোক দিয়েছো, তাতে কারেন্ট আসতে বাধ্য এবং বৃষ্টিও একদম, আসতে কিন্তু ওই শ্লোকের পরেই কিন্তু কারেন্টও চলে এলো একদম। আচ্ছা, আমি একটু কথাটা বলে নি, না হলে সবাই হয়তো চলে যেতে ব্যস্ত হবে। রামুদা, রূপাদি আর সবাই কি বলছি যে আমি কবিতার ক্লাসে নিয়ে দু একটা কথা ভেবেছি, সেগুলো তোমরা যদি একটু সাজেশন আরো ভালো করে দাও তাহলে ভালো হয়। তো আমরা তো গত কয়েকদিন ধরে যে যার ইচ্ছে মতো কবিতা পড়ে নিয়ে আসছি বা বলছি, তাতে করে আমরা তো সবার কবিতা আমাদের কাছে নেই বা দেখতেও পাচ্ছি না বা পড়াও থাকছে না। তার জন্য আমি ভেবেছি যে নির্দিষ্ট কিছু কবিতা আমরা কয়েকজন আছি, তার মধ্যে 2-4 জন মিলে মিলে একটা একটা করে কবিতা সিলেক্ট করে যদি পড়ে এসে এখানে বলে, তাতে আর আমাদেরকে জানিয়ে দিলে আমরাও অন্যরাও পড়ে থাকবো সবাই,
তখন আমরা বুঝতে পারবো কার উচ্চারণের ত্রুটি হচ্ছে, কার কোথায় এক্সপ্রেশনের অভাব হচ্ছে। হ্যাঁ, কবির নাম বা কবিতা কোনটা পড়ছো সেটা একটু বলে দেয়া, ঠিক আছে? তো এটা আমার তো মনে হলো যে এই যে স্বাধীনতা কবিতা হ্যাঁ। নির্বাচনের, এই স্বাধীনতা তো অনেক বেটার। আমি আমার ইচ্ছে মতন একটা কবিতা সিলেক্ট করলাম, করে হুম, আমি সেটি আবৃত্তি করছি। আমাদের হুম, সকলের, কেউ ওখানে জাজ নেই, আমাদের সকলের শিক্ষণীয় একটা বিষয়। যেমন রূপা যেমন কবিতা পাঠ করলো বা কবিতা হ্যাঁ, আবৃত্তি করলো, সেটা আমাদের হুম, শিক্ষণীয় যে কেমন করে ও থ্রো করছে সমস্ত কথাগুলো। তো হুম, আবার আবার একে অপরের সম্বন্ধে বলতে শিখলেই আমরা বোধহয় অনেকটা বেশি উপকৃত হই। আর কবিতা নির্বাচন সে নিজের নিজের হওয়াটাই ভালো। তুমি দুটো চারটে কি বলে দিলে সেটা আমাদের নাও মন ভরতে পারে। এরপরে রূপা কি বলে শুনি। হ্যাঁ, রূপাদি যদি কিছু সাজেশন দেন। হ্যাঁ, একটা কবিতা মানে যার যার যেটা পছন্দ করতে পারে, কিন্তু একটা কবিতা সিলেক্ট করে সেটা শেখালে সত্যি অনেক বেশি উপকার, হ্যাঁ, কিন্তু মানে যারা সবাই সেটা জানে না, শুনছে। হুম, মানে মাঝে মাঝে তো তাদের এটা একটু করা শেখা যেতেই হয়। পারে। দু এক হ্যাঁ, মাস করা কবিতার যেতে আবহাওয়াটা বর্তমান রাখা দরকার। আবহাওয়াটা যে কবিতা কি, কবিতা কেমন করে পড়তে হয়, হুম, কবিতা আর ভাব কেমন করে আমি বুঝবো, এই যে সমস্ত জিনিসগুলো, এটা সপ্তাহে একদিন হতে হতে অনেকটা কিন্তু অনেকের মনের মধ্যে এসে গেছে। আবার হুম, আরো ভালো করে হয়তো ভবিষ্যতে আসবে। তখন হুম, তুমি একটা কবিতা হ্যাঁ, সিলেক্ট করলে, হ্যাঁ, শোনার উপরে শোনার নির্ভর সত্যি করে। একটা উপকার আছে, শোনার একটা উপকার আছে। মানে এই যে হুম, শোনা, কান তৈরি হওয়া বা ভালো হুম, লাগা, ভালোবাসা, এই হুম, ভালোবাসাটা থেকেও অনেকটা এগিয়ে যাওয়া যাবে আস্তে আস্তে। তারপরে আমরা ভ্যারাইটি কবিতাগুলো শুনতে পাচ্ছি না, এক্সপ্রেশন গুলো হ্যাঁ, ভ্যারাইটি শুনতে পাচ্ছি। এটার হ্যাঁ, একটা বিশাল একদমই উপকারিতা আছে। কি স্যার, কান আপনি কি তৈরি হয়ে বলছেন? যাচ্ছে। হ্যাঁ, স্যার কি বলছেন জিজ্ঞেস করি, স্যার কি বলছেন? হ্যাঁ, আমি তো ওইটাই বললাম হ্যাঁ, যে আমি স্বাধীনতার একটা কথা কবিতাই সবাই কি করতে বলছি না, যে দু চারজন মিলে একটা কবিতা ওই রকম ভাবে আপনি দু চারজনে একটা কবিতা করলেন, আবার পরে দু চারজন মিলে একটা কবিতা করে নিয়ে এলো, এইরকম করে হয়তো। তো এইটা প্রতিনিয়ত না চললেও মাঝে মাঝে হয়তো নিজেদের স্বাধীনভাবে যে যার কবিতা বলুন, তার মাঝে মাঝে হয়তো নিজেদের শেখার জন্য বা যে ভালো জানে সে একটু গাইড করলো যে এই কবিতাটা এইভাবে বললে আরো ভালো হয়, বেটার হয়। হ্যাঁ, সেই জন্য ওই ক্লাসগুলোও যদি মাঝে মাঝে নেওয়া যায় আর কি। তুমি এক কাজ করো, তুমি যদি ওইটাই হ্যাঁ, করতে চাও তাহলে এক কাজ করো, একটা কবিতা নির্বাচন করে দিয়ে দিলে গ্রুপে এই হুম, কবিতাটি, এবং এই কবিতাটি নির্দিষ্ট করে দাও কে কে সেদিন আবৃত্তি করবে। আচ্ছা, বাকিরা নিজস্ব স্বাধীনতায় নিজের নিজের করবে। আচ্ছা, আর বাকি দুজন কি তিনজন ওই হুম, নির্দিষ্ট করা কবিতাটি হ্যাঁ, তারা করবে। আচ্ছা, তাহলে কি হলো, তুমি দুটো দুটো কুলই রক্ষা করতে পারবে। হ্যাঁ, 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 এই জন্যই তো সাজেশনের জন্য সবার সাথে আলোচনা। হ্যাঁ, আর সে দু থ্যাংক ইউ তিন বাবা। জনের বাইরেও যদি কেউ করতে চায় সেও শিওর করতে পারে। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই করতে পারবে। হুম, ঠিক আছে যাক, তাহলে। এরপর এই হ্যাঁ, এরপর আমি কিছু কথা বলছি, আপনারা শুনুন। হ্যাঁ, তো বলো। আগামীকাল আমাদের যে স্ট্রিট কর্নার ছিল মাধবগঞ্জে, হ্যাঁ, তো হ্যাঁ, ওখানে আমাদের যে চেয়ারম্যান, বিষ্ণুপুরের চেয়ারম্যান গৌতম হ্যাঁ, গোস্বামী, উনি হ্যাঁ, আমাদের হসলার টিমকে বা হসলার মেম্বারদেরকে আমন্ত্রণ জানিয়েছেন যে রথের দিন ওনার মানে ওই কিছু স্টেজ প্রোগ্রাম করার জন্য। আচ্ছা, তো আপনারা গ্রুপে অনেকেই নাম লিখিয়েছেন, তো হুম, তারা যদি কাল আমাদের হসলা অফিসে আসেন হুম, 5টার পর থেকে, তো আমাদের এখানে রিহার্সেলও হবে এবং কে কিভাবে হুম, কি করবেন সমস্ত প্রিপারেশনও নেওয়া হবে হুম, প্রতি মঙ্গলবার বিকেল 5টার পর। আচ্ছা, এবং আগামী আমাদের দুর্গাপূজা আসছে, দুর্গাপূজাতেও আমাদের কিছু স্টেজ পারফরমেন্স হবে, তো সেই বিষয় হুম, নিয়েও আর কি আলোচনা হবে। হুম, তো আপনারা যদি আসেন খুবই ভালো হয়। হ্যাঁ,
যারা যারা ঠিক আগ্রহী আছে। আছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সবাই তো শুনেছেন মনে হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা কি আবার ফিরে আসবো আবার, আবৃত্তিতে। হ্যাঁ ফিরে আসছি। হ্যাঁ, এরপরে দেবশ্রী আছেন নাকি? দেবশ্রী দি, ম্যাডাম, হ্যাঁ বলছি, আমি বলছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে পম্পাদি। হ্যাঁ শোনো, আমি যেটা বলবো ভেবেছিলাম, একটা কবিতা আমি আজকে কিছুটা ঠিক করে রেখেছিলাম, কিন্তু রূপা যে কবিতাটা বললো সেইটা একটা মেয়েদের সম্পর্কে বলা হলো। তো আমি একটা গুড মর্নিং মেসেজ অনেকদিন আগে পেয়েছিলাম, যাতে কিছু বলা ছিল আমি গর্বিত নারী হিসেবে। সেই গর্বিত নারীর মধ্যে নারীকে যেভাবে উল্লেখ করা হয়েছে, আমি অনেকটাই তার বিপরীত দিকে আমার ধারণাটাকে পাল্টে দিয়েছিলাম, কিন্তু ওর হেডিংটা গর্বিত নারী হিসেবেই আছে। এবং সেটা পাল্টে দেওয়ার পর আমি যা যা লিখেছিলাম আমি সেটা একটু শোনাচ্ছি। আমি গর্বিত নারী। ওইটা কবিতা ওই যে বললাম যে আমি পেয়েছিলাম, এবং সেই কনসেপ্টটা আমার মতন করে আমি ওটাকে সাজিয়ে নিয়েছি, বরং কিছুটা বিপরীত করে বলা যায়, কিন্তু হেডিংটা আমি গর্বিত নারী হিসেবেই আছে। সেটা শুরু করছি আমি, 1-2 করে বলছি, মানে 1-2 করে বলছি, মানে 1-2 হয়তো বলবো না, থেমে থেমে বলবো। আমি চলতে চলতে হাঁপিয়ে গেলে মাঝখানে থেমে মুক্ত বাতাস ভরে নেব দেহে, অঙ্গ প্রত্যঙ্গে শিরায় শিরায় উপশিরায়, তারপর চলবো আমারই পথ ধরে। মাঝপথে প্রয়োজন হলে কারো হাত আমি ছেড়ে দেব, পথ চলতে গিয়ে জীবনের মূল্য দেবার জন্যে। যদি দেরি হয়ে যায় হাত ছাড়তে, হোক দেরি, নিঃশেষ হয়ে যাবার আগে অন্তত শেষ নিঃশ্বাস শান্তিতে যাতে নিতে পারি। সমাজের গড়ে দেয়া নিয়ম জীবনের বিপক্ষে গেলে অবশ্যই ভেঙে চুরমার করে দেব। একবারের বেশি ভালোবাসা যাবে না, কে বলে? ভালোবাসার প্রকৃত অর্থ জানা থাকলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভালোবাসা যাবে বারবার, প্রতিক্ষণে। কষ্ট হলেও কাজ করতে হবে, এই নিয়ম ভেঙে দেব আমি। নিজের কষ্ট দূর হলে স্ত্রীলিঙ্গ প্রকৃতির কষ্ট দূর হবে, তবেই শ্রীকৃষ্ণের বাঁশির মধুর ধ্বনি শোনা যাবে। নিজের ইচ্ছা বিসর্জন না দেওয়াতেই জীবনের সঠিক মূল্য দেয়া হয়। নিজের ইচ্ছা বিসর্জন না দেওয়াতেই জীবনের সঠিক মূল্য দেয়া হয়। আমার ইচ্ছার পথে যে আমাকে এগিয়ে দেবে সে প্রকৃত বন্ধু। সেই বন্ধুর পরামর্শকে মূল্য যেন দিতে পারি, তবে প্রত্যেক জীবনকে মূল্য দিতে শিখতে হবে, সেই অনুসারে আমার ইচ্ছা পরিচালিত হয়। তাই নিজের ইচ্ছার মূল্য দিতে সমস্যা হয় না। নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন অনুভব করি না। আমি যা তা একদিন নিজের থেকে প্রকাশিত হবে। জ্ঞান ও আলোর সন্ধান করলে একদিন নিজেই সেই আলোয় মানুষ প্রকাশিত হবে, এটা বিশ্বাস করি। পুরুষকে খুশি করতে হবে এই ধারণা অত্যন্ত ভুল, বারবার ভুল। ঈশ্বরের দেয়া নিজের বিচার বিবেচনার উপর নির্ভর করে নিজেকে প্রথমে খুশি রাখতে হবে। কাউকে খুশি করতে গিয়ে যেন ভুলে না যাই এই বিশ্ব সংসারের আমি একজন সদস্য। ব্রহ্মাণ্ডের শক্তি ও উপাদান আমার শরীরে ও মনে বিরাজ করে। একজন সদস্য হিসেবে জীবনে কাজ করতে হবে, সেই চিন্তা হৃদয়ে ধারণ করি। বাধা প্রচুর, আমার দেহের ও মনের উপর কারো আধিপত্য মেনে নেব না। 1370 কোটি বছর আগে যে শক্তির মধ্য দিয়ে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল, আমার শক্তিও সেই দিনই তৈরি হয়ে গিয়েছিল। তাই নিজেকেও শ্রদ্ধা করি,
আমিও ঈশ্বরের অংশ। যদি ভুল করে থাকি, নিজেকে সংশোধন করার ক্ষমতাও রাখি। চেতনার পথে আমি জেগে উঠতে চাই। আমি গর্বিত নারী। ব্যাস, শেষ করলাম। বাহ, খুব ঠিক। ভালো লাগছে, খুব পজিটিভ, ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, প্রতিবাদী নারী। সেটার সাথে একটু ইয়ে হলো, খুব ভালো। একটু কোনো আর থেকে এত আছে। পজিটিভ পজিটিভ ভাইব্রেশন দিলে মানে ভীষণ ভালো, খুব ভালো লাগছে। কি উল্টো করে লেখা ছিল, যে মেসেজটা এসেছিল তাতে অনেকটাই এটার বিপরীতে। যেমন মেয়েদের দশভুজা হতে হবে, সেই জায়গায় আমি বলবো না, দ্বিভুজা হতে হবে। ঠাকুর হতে হবে না, মানুষ হতে হবে। কষ্ট হলে বলতে হবে আমার কষ্ট হচ্ছে। মানে আমি ঠিক এই এই ইয়েতেই জিনিসটাকে বলেছি আর কি, মানে কোনো একদমই হ্যাঁ হ্যাঁ। একদমই বাস্তব এবং অনেক, খুব হ্যাঁ, পজিটিভিটি খুব রয়েছে, সুন্দর যখন এগুলো সম্পাদি। আলাদা এনার্জি দেয় এইসব লেখাগুলো, না? লক্ষ্মী দিয়ে এরপরে কিছু বলবে তুমি? মিউটটা। এখানে আমারটা মনে হচ্ছে কি জানি বেমানান হবে নাকি। না না, যে যেমন পারো তো স্বাধীনতা দেওয়া আছে, যে যে যেমন পেরেছো, যে যেমন করেছো সেটাই প্রকাশ করো এখানে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটুখানি বলার চেষ্টা করছি। হ্যাঁ, একটু বলো, টাইম নেই বেশি, তাড়াতাড়ি করো। শুভ দাশগুপ্তের ওই তো ডাটা শেষ বেলার একটা কবিতা, ট্রেন। চার বুড়ো মানুষ রোজ বিকেলে আগরপাড়া স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে অলস বসে থাকে, গল্প করে। একদিন যখন বয়স কম ছিল, কাজ ছিল, তখনকার গল্প, স্মৃতি। ট্রেন আসে, ট্রেন যায়, ভিড় ঠাসা ট্রেনে হাজার মানুষ বুকে নিয়ে চলে যায় রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, কৃষ্ণনগর। ওরও ভাবে একদিন বয়স ছিল, রোজ সকালে ধরতাম 8:42। ট্রেনের কামরায় ডেলি প্যাসেঞ্জারির আড্ডা, তাস, রাজনীতি, মাঝে মধ্যে সদলে বিয়ে বাড়ি অথবা পিকনিক। আজও 8:42 আসে, যায়, আমারই নাম নেই আর। দ্বিতীয় বুড়ো ভাবে পুজোর সময় তখন কেমন যেত প্রতি বছর বেড়াতে, বউ বাচ্চা নিয়ে পুরী, জগন্নাথ, জয়পুর, আগ্রা, মথুরা। কত কাল আর যায় না কোথাও, যাওয়া হয় না। দ্বিতীয় বুড়ো ভাবে ভালোই আছি, ছেলে আর ছেলের বউ যত্ন আত্তি করে। তবু ছেলের মায়ের ছবির সামনে দাঁড়ালেই মনে পড়ে বড়দিনের সময় বেশ কবার নিয়ে গিয়েছিলাম ওকে কলকাতায় সাহেব পাড়ায়, ট্যাক্সি করে ঘুরিয়েছিলাম পার্ক স্ট্রিট, চৌরঙ্গি। কত কাল আর কলকাতা দেখি না, বাতের ব্যথাটাও বেড়েছে। চতুর্থ বুড়ো ভাবে কয়লার ইঞ্জিন ছিল, ট্রেনের জানলার দিকে বাইরে চোখ রাখলেই চোখে কয়লার গুঁড়ো ঢুকতো। তবে ভারী সুন্দর ছিল সেই আওয়াজ, ঝিকঝিক ঝিকঝিক। কোথায় যে গেল সেই সব দিন। চার বুড়ো বিকেলে নিভে আসা আলোর নিচে 4 নম্বর প্ল্যাটফর্মে সিমেন্টের বেঞ্চেতে বসে প্রতিদিন ভাবে, ট্রেন যায়, ট্রেন আসে। কাল দেখলাম 3 বুড়ো সত্যিকারের ট্রেনে এক বুড়োকে নিয়ে গেছে কোনো এক অচেনা স্টেশনের দিকে। 3 বুড়োর কানে বাজছে ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক। নমস্কার। বাহ, ভালোই হচ্ছে গো। খুব সুন্দর ভালো হয়েছে। কবিতাটা। হুম, হুম। খুব ভালো এরপরে হয়েছে। নিবেদিতা দি। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আর এই কবিতা, কবিতা যেন কবিতা নয়, ঐতিহাসিক দলিল, অতীতের সমস্ত কিছু তুলে ধরা, এই যে আমাদের সামনে আনা, এটা ঐতিহাসিক দলিল। নিবেদিতা দি বলো। হ্যাঁ, বলছি। হুম।
কবিতার নাম আমি কৃষ্ণকলি মাহাতো, সুবোধ সরকার। হুম। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষপালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো থাই, একটা বাঁকুড়া আর একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলা দেখলে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাহাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন? রায়চক কেন? উনি বললেন, রায়চকে না গেলে PhD পূর্ণ হয় না। আমি বললাম, কেন? আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি আঁতকে উঠে বললেন, না না, আমার বাড়ি না। আমার PhD 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুটমণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন। হাঁ হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার 2 অগ্নি গোলকের কাছে মুখ নিয়ে এলেন। তখনই চিৎকার, আগুন আগুন আগুন, আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে, জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায় না কলকাতায়। মা, আমি চেকিং করে ভেতরে এসেছি। মা, আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে। বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানে সিঁড়ি দিয়ে উঠছি মা। বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার নাম্বারে নিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়তে শুরু করেছে। দৌড় দৌড় দৌড়, কি গতি, কি তেজ, কি আওয়াজ! বিমান রানওয়ে ধরে দৌড়চ্ছে না, দৌড়চ্ছি আমি 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 কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো। বাহ, আরে কি দিলেন, দারুণ দারুণ। সুন্দর। খুব সুন্দর হয়েছে ম্যাডাম। খুব ভালো। হ্যাঁ দিদি, কার লেখা গো নিবেদিতা দিদি? শুভ হ্যাঁ, দাশগুপ্ত। শুভ শুভ দাশগুপ্ত নয়। দাশগুপ্ত না? তবে সুবোধ সরকার। সুবোধ আমি সরকার, কৃষ্ণকলি সুবোধ মাহাতো, সরকার। সুবোধ সরকার। সুবোধ সরকার। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। এরপরে বন্দনাদি বা কে আছেন? সুমন, কে কে আছে দেখতে পাচ্ছি না সবাইকে। এই আমি আছি। ম্যাডাম আছেন, তৃপ্তি ম্যাম আছেন, কৃষ্ণা ম্যাম মিতাদি আছেন। মিতা ম্যাম হ্যাঁ, আছেন, তৃপ্তি। গৌতম স্যার আছেন, গৌতম স্যার আছেন? বাহ, হ্যাঁ ভারতী ম্যাম আছেন, ও অনেকেই আছেন। তাহলে মৌসুমী আমাদের ম্যাম আছেন। এই টাইমে সারা হবে না। আমাদের রামুদা আছেন। আচ্ছা, আমি আছি। হ্যাঁ অনেক। 5:30টায় তো মিটিং আছে নাকি? হ্যাঁ, বলছি রামশঙ্কর স্যারকে কিছু বললেন আমার কবিতা নিয়ে, কিছু একটা বললেন কি? হ্যাঁ বলেছেন। হ্যাঁ, কি তখন বললো? তো বললাম। মানে এরকম কবিতা হবে না নাকি বললো নাকি? না না, কে বলেছে? 100 বার আমি তোমার প্রশংসা করি এই জন্য না, আমি যে আমার এই ধরনের কবিতা কি বলা যাবে না সেটাই। খুব সুন্দর, কেন বলা যাবে? 100 না, বার খুব বলে। বলে। কিছু বলে। কি যে বলো, একটা
কি বললাম তোমার কবিতাটা ঐতিহাসিক দলিল। হ্যাঁ যে হ্যাঁ তোমার দেবী প্রশংসাই করেছেন। হ্যাঁ, আমি ওটাই বললো, আমি ঠিক করে শুনতে পাইনি, তার জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আচ্ছা আছে। মানে সবার একসাথে খোলা থাকলে শোনা যায় না। একদম। ঠিক আছে, হুম, তোমার প্রশংসাই করেছেন উনি। হ্যাঁ, হ্যাঁ, ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আচ্ছা, এরপরে ভারতী ম্যাডাম বলুন। ভারতী ম্যাডাম নেই, বন্দনা দি কই? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলো বলো। কবিতার নাম রাবণ রাজা। এটি একটি ছোটদের কবিতা, কিন্তু শুনুন, ভালো লাগবে। কার লেখা তা আমার জানা নেই। আপনাদের কবিতাটি শোনার পর যদি নামটা জানা থাকে তাহলে আমাকে একটু জানাবেন, কিন্তু এই নম্বরে 9800195444 কিংবা হসলার নাম্বারে বললেও আছে। হবে। হ্যাঁ, আপনারা আমার সাথে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। আসুন কবিতাটা শুনে নি। রাবণ রাজার ঠান্ডা লেগে সর্দি হলো বেশ, 10টা নাকে হাসতে গেলে 10টা রুমাল নোংরা হতো। সেই রুমাল কাচতো কে? ঝগড়া কিংবা আলোচনা কোন মুখে সে করতো যে? বইপত্র চিঠিপত্র কোন মুখে পড়তো সে? কোন মাথাতে এত কথা মনে রাখতো সে? 10টা মাথা 10টা ভাবনা কিভাবে যে করতো সে? 10টা গামছা সঙ্গে নিত স্নানে যখন যেত সে। কোন গামছা কোথায় ব্যবহার সেও তো চিন্তার ব্যাপার বেশ। 10টা মাথা 10টা বালিশ কেমন করে শুতো সে? কোন বালিশে কোন মাথাটা কেমন করে রাখতো সে? কেমন করে খেত সে চুরুট? সে চাল পর চালের দিত কি টেনশনে? আমার মোটেই ঘুম আসে না রাবণ রাজার টেনশনে। চুল কাটতে যেত যখন সে নহে লাগতো একটা চেয়ার, ভেবে বলতো দেখি কটা নাপিত ভেবে দেখুন কটা নাপিত লাগতো তার। জুলফিটা কি সমান হলো? দেখতো সমান হলো কিনা। আরশি লাগতো তার পুরো 10খানা। বাপ রে বাপ, কি মুশকিল রে বাবা। দাঁত মাজতে 10টা ব্রাশ লাগতো তার। কিভাবে সে মনে রাখতো কোন মুখের কোন ব্রাশ? সেটাও আছে কিন্তু টেনশনে। খেতে বসে 10 মুখে একই খাবার খেত সে। পেটটা তো একটা ছিল, মুখের স্বাদ ছিল আলাদা। ঝাল লাগলে মাথা চুলকে মনে করতো কোন মুখের ঝাল খাবার। মা গো মা, কি করি চিন্তা আমার খুব হতো। উত্তরটা জানা থাকলে জানিও আমায় চট করে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের কাছে প্রার্থনা করি। বাহ, খুব সুন্দর। Thank you. খুব মজার কবিতা না, এটা বেশ মজার কবিতা, ভালো লাগলো। খুব সুন্দর। হ্যাঁ, মজার আমি এই ছোট ছোট কবিতাই আমি ভালোবাসি, বলতেও ভালোবাসি, আমার ভালোও লাগে। বেশ একটু অন্যরকম লাগে, দারুণ লাগে। হ্যাঁ, কিন্তু তুমি আরেকবার কয়েকবার পড়ে বললে আরো ভালো লাগতো। না, আজকেই আমার নাতি ওটা বার করেছে, ওকেই শেখাতে গিয়ে আমি আজকেই এটা বললাম। ও আমাকে বললো এটাই বলো। ওই নাতির সাথে কবিতা করতে আমি করতে হয়ে গেছে। আমি একটা ভাবছি যে, হ্যাঁ, বলো বলো। বলছি মন্দোদরি সুতো কোথায়? হ্যাঁ আমি হ্যাঁ ওইটুকু বলো। ভাবছি। আর আরেকটা আজকে বলছি আমাদের যে 1 মাস আগে যে তাল গাছ পড়েছিলেন তার তার তুলনায় এই কবিতাটি অনেক ভালো বলেছে। থ্যাংক ইউ। এই কথাটা আরো ভালো বলবে 1 মাস পরে আশা করি। সেটাই। হ্যাঁ, ঠিক বলেছেন। না, কৃষ্ণাদি। আজকেই পেয়েছি, আজকেই বলেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আরো কয়েকবার পরে আরেকবার বলবে অন্যদিন। ওকে। আচ্ছা, এই শোনো, আরেকটা কথা বলে নি, আরো ভালো করে পড়াশোনা করে যখন বলবে তখন একটা বললে মন্দোদরি সুতো কোথায়, ওই উত্তরটাও দেবে। হ্যাঁ হ্যাঁ
বন্দনা আচ্ছা ম্যাডাম, এই বন্দনা ম্যাডামকে তো সাড়া পাচ্ছি না। আপনি আনমিউট করুন ম্যাডাম, আপনি মিউটে আছেন। বন্দনা দি আনমিউট করো। তোমার মুখ দেখতে পাচ্ছি, তুমি হাত তুলে আছো, কিন্তু তোমার কথা শুনতে পাচ্ছি না। আনমিউট করুন সুমন, ম্যাডাম, ওই লাল বটমের পাশে হ্যাঁ, দেখুন একটা মাইক চিহ্ন আছে। শোনো সুমন, হ্যাঁ, উনি একটু কানে কম শোনেন তো, একটা ফোন হ্যাঁ করে হ্যাঁ নাও, হ্যাঁ। একটা ফোন করে নাও যদি, তাহলে খুব ভালো কৃষ্ণা দি হবে। তোমার আরম্ভ করো। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, সবাইকে গুড ইভিনিং বলছি। আমি যে কবিতাটা পড়ছি তার নাম হলো মানুষ বড় অভিমানী। কবি হলেন সাদ্দাম হোসেন। মানুষ বড় অভিমানী প্রাণী, সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলুক। ফোন করে খানিকটা ম্লান গলায় হ্যালো বলতেই ওপারের মানুষটা বলুক তোমার মন খারাপ। তার এলোমেলো চুল, খানিকটা লাল চোখ দেখে বলুক তোমার ঘুম হয়নি রাতে, দুঃস্বপ্ন দেখেছো, টেনশন করছো কিছু নিয়ে। সে চায় মানুষটা বুঝুক কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়, চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ তুমি করে দিতে অফ করবে না? আমি তো কি করলো, হঠাৎ নেমে গেল চায়। ফ্যানটা, কারেন্ট চলে গেল। মানুষ ভাবো, বুঝুক কখন হাতের মুঠোয় চা দিও, রাখতে হয়, চা দিয়ে ফিস ফিসিয়ে বলতে সুমন কল্যাণদাটা অফ করো। আমি তো আছি, তবে মন খারাপ কেন। সে চায় মাঝ রাত্রিতে সে টের পাক পাশের মানুষটা তার মাথার নিচের সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে। শেষ রাতে যখন খানিকটা হিম নামে তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে। সে চায় তার জন্যও কেউ আছেন এখানে? মাঝ রাত্রিতে বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক, মনে রাখুক তার জন্মদিনের কথা, প্রথম দিনের কথা, স্পর্শ অনুভূতির কথা। সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যা মিথ্যা অজুহাত বানাক, কেউ কপাল ছুঁয়ে বলুক দেখি দেখি তোমার জ্বর নয় তো। অভিমানে দূরে সরে যেতে চাইতেই কেউ বলুক খানিক ভুল করেছি বলেই দূরে সরে যেতে হবে। তবে এই যে এত ভালোবাসি তাতে আরো কাছে আসা যায় না, আরো আরো কাছে, অনেক অনেক কাছে। মানুষ বড় অভিমানী প্রাণী, তারা দুজনেই কেবল ভাবে এসবই ওই মানুষটা করুক, ওই অন্য মানুষটা, কিন্তু শেষমেশ করা হয় না কারোরই। তাই কাছে আসা রঙিন দিনেরা ক্রমাগত দূরে ধূসর বিবর্ণ গল্প হয়। মানুষ বড্ড অভিমানী প্রাণী, অভিমানে সে ক্রমশই দূরে চলে যায় আর বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ। মানুষ বড় অভিমানী প্রাণী। নমস্কার। খুব ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাডাম, একটা জিনিস এত এত সুন্দর অনুভূতির প্রকাশ, তো প্রত্যেকটি মানে মুহূর্তে অভিমানের যে অনুভূতি, এটা দিয়ে শুরু করো। সেটির প্রকাশ প্রত্যেকটি ছত্রে ছত্রে। তাই জন্য কবিতাটি একটু মর্মস্থ করছি আর কি, ভালো লেগেছে, খুব ভালো। থ্যাংক ইউ। এই রিনা, হ্যাঁ বলো, পড়ো পড়ো। একটা ছোট্ট কবিতা পড়ছি। হ্যাঁ হ্যাঁ করো।
তাতে কি অসুবিধা? স্ক্রিনশট এলো তো, এটা এলো তো, কবিতাটার নাম হলো এই তো। মুছে যাওয়া দিন। আর যদি চলেও গেলে হোয়াটসঅ্যাপে তোমার নিজের লেখা? কি ক্ষতি হবে? হ্যাঁ, নিজের লেখা। এর আগে একটা এলো ঘটনা WhatsApp। বলে দিই, এটা 2020 লেখা। 2020-তে শুরু করি আমি, যখন করোনা শুরু হয়েছে সেই থেকে শুরু করেছিলাম অল্প স্বল্প, মানে যাই হোক যেমন তেমন মাথায় যা এসেছে। তুমি বলে দেবে, আমি একটা তো জিনিস ওইটা বের করে লেখাটা লেখার পরে আমি আমাদের ভাই বোন, ভাইপো, ভাইজি, বোনজি সব একটা গ্রুপ আছে আমাদের, তো ওই গ্রুপে পাঠিয়েছিলাম। তখন ওদের কাছ থেকে অনেকটা উৎসাহ পাই, তখন আমি এই কবিতাটা লিখেছিলাম। এবার বলে দাও। বাহ, খুব সুন্দর। পারবো না, পারবো না, পারবো না, কিছুতেই পারবো না। শুনুন ম্যাডাম, কিন্তু কেন পারবো না? শোনা যাচ্ছে? পারবো না, হ্যাঁ, শোনা পারবো না, পারবো না, কিছুতেই পারবো না। কিন্তু কেন পারবো না? নিজের ভেতর থেকে কেউ যেন বলে উঠলো, ঠিক পারবি তুই, ঠিক পারবি। ভেবে ঠিক করলাম, আর খাতা পেন নিয়ে বসলাম। কিন্তু কি লিখবো? মনে পড়লো ছোটবেলার কথা, মনে পড়লো ছোট্ট পিড়েটাকে, হারমোনিয়াম ভেবে গান গান খেলা। হাসি পেল কথাটা ভেবেই, এটাই তো ছেলেবেলা। কতই বা বয়স হবে, 3-4 বছর। কেনই বা হবে না? আমি যে গান ভালোবাসি, আমি যে ভালোবাসি গান। যখন সাদা কালো হারমোনিয়ামের রিডটা পরে জেনেছিলাম, ওটাকে রিড বলে। হাত চালাতাম আর বাম হাতে থাকতো যেটাকে বলতো বেলো, পরে জেনেছি। লেখাটা যেমন ভাবে ভাবছিলাম পারবো না, গানটা কিন্তু ভাবিনি কোনোদিন পারবো না বলে। সেইটা ভেবেই আজকে যেটুকু লেখার চেষ্টা। তারপর চলে গান নিয়ে বড় হওয়া, নানান জায়গায় একটু আধটু নাম হওয়া, আমার বড় হওয়া। পড়াশোনা বা গান নিয়ে এগোতে এগোতে চলে আসে জীবনের সেই দিন, যে দিনটার কথা ভাবলে আজ মনে হয় ছোটবেলার হারানো দিনের কথা। অনেক বছর পর আকাশবাণী ভবন থেকে অডিশনের আমন্ত্রণ। চিঠিটা পেয়ে মনে হলো আজ আমার স্বপ্ন পূরণের দিন। কলকাতা কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি, তেমন প্রয়োজনও হয়নি। এই প্রথম কলকাতা গিয়ে অডিশন দিয়ে এলাম। বেশ কিছুদিন পর ফাইনালি ডাক এলো আকাশবাণীতে গান গাওয়ার। আচ্ছা, কিন্তু বাদ সাধলো আমার ভাগ্য, যাওয়া হলো না কলকাতা। শেষ হয়নি। তারপর ভাগ্যকে মেনে নেওয়া আর ঘোরতর সংসারী হওয়া। আজ আর কোনো কিছুতেই নেই আশা, কিন্তু আমি কোনোদিন ভুলতে পারবো না কোথাও গান গাওয়ার প্রত্যাশা। এতটাই, শেষ হলো। বাহ, হ্যাঁ, সুন্দর